জয় রাধে নিতাই নিতাই হরে কৃষ্ণ। বাহ, জয় নিতাই হরি বল হরি বল। হরে কৃষ্ণ। গরমের ছুটি কিংবা সাপ্তাহিক ছুটি অধিকাংশ ভ্রমণ প্রেমীর গন্তব্য এখন পাহাড় কিংবা সমুদ্রে। তবে অনেকেরই আবার এই ছুটি হয়ে ওঠে না, যার কারণে কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাওয়া সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তাই বলে কি আর মনকে বেঁধে রাখা যায়? তাই 1 বা 2 দিনের ছুটি হলে এবং সামান্য বাজেট ম্যানেজ হলেই বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে আসা যায়, যার মধ্যে অন্যতম আকর্ষণীয় হলো নদিয়ার মায়াপুর। সাথে তো নবদ্বীপ রয়েছে। আজকের গল্পটা মূলত মায়াপুরে 1 বা 2 দিনের বেড়ানোর গল্প নিয়ে। এই মুহূর্তে মায়াপুরের সকল আপডেট এবং আমার সকল অভিজ্ঞতা দিয়ে সাজানো মূলত এই গল্প। তবে চলুন গল্পটা শুরু করি আমার শহর কল্যাণী থেকে। হরে কৃষ্ণ। ঘড়ির কাঁটায় ঠিক এখন 9টা বেজে 40 মিনিট। আর এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী স্টেশনে। আর আজকে গন্তব্য কোথায়? মায়াপুর। তো আমি যাচ্ছি কল্যাণী থেকে, কিন্তু আপনারা কিভাবে শিয়ালদহ বা হাওড়া থেকে আসবেন সেই ডিটেলসটাও আমি পরবর্তী সময় দিয়ে দিচ্ছি। চলুন এবার টিকিট কেটে আপাতত ট্রেনে উঠি। লাস্ট প্রোগ্রাম ট্রেনে। আর চাকরি দেখলাম মোটামুটি আর কি, ভাগ্য ভালো বুকিং সিট পেয়েছি আর কি। ট্রেনে বিভিন্ন খাবার নিয়ে প্রচুর লোকজন উঠছে। প্রয়োজনে এদের কাছ থেকে আপনার সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। বাদাম নিয়ে নিতে পারবেন। আজকে আমরা যাত্রা শুরু করলাম কল্যাণী থেকে 9টা বেজে 55 মিনিটে। ঘড়ির কাঁটা এখন 10টা বেজে 20 মিনিট। আর চলে আসলাম চাকদা স্টেশন। আমাদের কৃষ্ণনগরের টাইম হলো 10টা 54, প্রায় 11টা আর কি। এখন অফিসিয়াল টাইম যেহেতু, আর গাড়িও এই পর্যন্ত ঠিকঠাকই আছে, দেখি এখন সঠিক সময় পৌঁছতে পারে কিনা। আজকে বেরোতে অনেকটাই লেট, বাড়িতে একটু কাজ ছিল, তো কিছু করার নেই আর কি। ঘড়ির এখন 10টা বেজে 32 মিনিট। অবশেষে চলে আসলাম রানাঘাট। এখানে প্রচুর লোক নেমে যাচ্ছে এবং প্রচুর লোক উঠবেও রানাঘাট স্টেশন থেকে। আর মোটামুটি 25 মিনিট লাগার কথা আর কি কৃষ্ণনগর পৌঁছানোর জন্য। তো আশা করি সঠিক সময় পৌঁছে যাব। তো ট্রেন দেখলাম টাইমিং ঠিকঠাকই আছে, আর টিকিটও অনেকটাই কম আর কি তুলনামূলকভাবে, যেহেতু আজকে শনিবার। তো যাই হোক, তো আপনাদের সাথে দেখা হচ্ছে কৃষ্ণনগর গিয়ে। তো ঘড়ির কাঁটায় ঠিক এখন 11টা বেজে 5 মিনিট। আর অবশেষে চলে আসলাম কৃষ্ণনগরে। এখন এখান থেকে বাইরে বেরিয়ে দেখি কোনো টোটো অটো পাওয়া যায় কিনা মায়াপুর ঘাটে যাওয়ার জন্য। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আর কি বাইরে বেরিয়ে আসলাম। তো আমাদের ট্রেন দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম এবং গেট দিয়ে বাইরে বেরিয়ে পেয়ে গেলাম টোটো স্ট্যান্ড।
আর সামনে গেলে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড, সেখানে ভাড়া মোটামুটি 25 থেকে 30 টাকা। আর একদম সামনে পেয়ে যে টোটো, এর ভাড়া হলো 40 টাকা পার হেড আর কি। আর রিজার্ভ গেলে 200 টাকার মতো চাইছে এরা। তো যেহেতু আমি সিঙ্গেল মানুষ, তাই শেয়ার গাড়িতে যাচ্ছি। দেখুন, এটা হলো অটো স্ট্যান্ড। মূলত জলঙ্গি নদীটা পার হলাম না, ডাইরেক্ট টোটো নিয়ে নিয়েছি আর কি, যার কারণে আর ঘাট পার হওয়ার কোনো ব্যাপার নেই। প্রথমে ভাবছিলাম আমি শেয়ার গাড়িতে ঘাট পার হয়ে মায়াপুরের কোন মন্দিরে যাব, তো পরবর্তীতে কিছু প্যাসেঞ্জার আসলো, তারা ডাইরেক্ট যাবে, তো তাদের সাথে শেয়ার গাড়িতে যাচ্ছে এখন মন্দিরের সামনে একদম, যার কারণে আর ঘাট পার হওয়ার প্রয়োজন নেই। আর ভাড়া পড়লো আমার 70 টাকা। তবে এই রেট কিন্তু সবসময় থাকে না, তবে বার্গেটিং করে নেবেন, সেই রিজার্ভটা আর শেয়ার গাড়িতে যান। আর আমরা গাড়িতে রওনা করলাম মোটামুটি 11টা বেজে 10 মিনিটে, দেখি কত সময় লাগে। অনেকটা রাস্তা হাই রোড দিয়ে আসার পর এরপর ছোট্ট একটি রাস্তা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। কিছুটা রাস্তার অবস্থা এই আর কি। তো আমরা এখন যাচ্ছি জলঙ্গি নদীর পাশ দিয়ে আর কি। আর এই মুহূর্তে যে রোডটা দিয়ে যাচ্ছি আর কি, এই রোডটা কিন্তু সম্পূর্ণ নতুন করা হয়েছে, তাতে রাস্তাটাও শর্টকাট হয় এবং খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু রাস্তার কন্ডিশন মোটামুটি। অনেকটাই চলে এসেছি আর কি, দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটায় 12টা বেজে 10 মিনিট, আর অবশেষে চলে আসলাম একদম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। তো মোটামুটি আমাদের 1 ঘন্টা লাগলো, কিন্তু ডাইরেক্ট আসা আর ঘাট পার হয়ে আসার মধ্যে কিন্তু তেমন টাইমের ব্যবধান নেই, একই মোটামুটি টাইম লাগে। আর ঘাট পার হয়ে আসলে বরং রাস্তা কিছুটা ভালো পাওয়া যায়, আর ডাইরেক্ট আসলে দেখলাম কিছুটা রাস্তা রয়েছে খুব বাজে অবস্থা। তো সব মিলে এই আর কি। দেখুন এখানে প্রচুর গাড়ি রয়েছে, টোটো, বাস, বিভিন্ন ধরনের গাড়ি। এগুলো করে আপনার ডাইরেক্ট কৃষ্ণনগর যেতে পারেন কিংবা ঘাট পার হয়ে আসতে পারেন। আর যদি ঘাট হয়ে আপনারা আসেন, ঘাট থেকে আসতে টোটো ভাড়া নেবে পার হেড 20 টাকা, আর বাস হলো 10 টাকা। আর হেঁটে আসলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর যদি টোটোতে রিজার্ভ আসেন সেই ক্ষেত্রে 1 থেকে 150 টাকা। তবে অবশ্যই দরদাম করে নেবেন, আজকে প্রচুর ভক্তের সমাগম আর কি। আর ঘাট দিয়ে আসলে এই দিকটা দিয়ে আসতে হবে। ঢুকতেই হাতের বাদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়, নন স্টপ হরিনাম সংকীর্তন। আর এই হলো কুপন কাউন্টার, দেখুন কুপনের জন্য ভক্তদের লাইন আর কি। পদভবনের কুপন মূল্য 80 টাকা, নামহট্ট ভবনের কুপন মূল্য 60 টাকা, আর এদিকে হচ্ছে গীতা ভবন, এর কুপন মূল্য 70 টাকা, আর সুলভ ভোজনালয় এর কুপন মূল্য 50 টাকা। এখানে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর এই কুপন দেওয়ার টাইম কিন্তু মোটামুটি 12টা পর্যন্ত। তো আজ যেহেতু একাদশী, তো অনেক কাউন্টারই দেখছি এখন বন্ধ রয়েছে, শুধুমাত্র সুলভ ভোজনালয় সেই কাউন্টারটি খোলা রয়েছে। 3 বছর বাচ্চাদের কুপন মূল্য লাগবে না, 3 থেকে 6 বছর লাগবে হাফ, আর 6 বছর থেকে তো একদম ফুল। তো আপাতত সুলভ প্রসাদ কুপন নিয়ে নিলাম 50 টাকা দিয়ে।
কুপন কেটে যেহেতু নিয়েছি, তো এখন চারিদিকটা ঘুরবো আর কি। তো আর কুপনের প্রসাদ গ্রহণের টাইম হলো 11:30 থেকে 4টা, তো কেবল বাজে 12:30। তো একটু পরেই যাবো আর কি। তো এখন তো দেখি বড় মন্দিরটা কখন খোলে সেটা একটু জেনে নেওয়া দরকার। আচ্ছা, গরমও যেমন, ভক্তের সমাগমও তেমন, প্রচুর ভক্তের সমাগম। এখন চলুন, হাতে অল্প কিছু সময় আছে, চন্দ্রোদয় মন্দিরটা দেখে আসি। ঢুকতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখি। অবশেষে ঢুকে গেলাম বড় মন্দিরে, চন্দ্রোদয় মন্দির। একদম শেষ পর্যায়ে আর কি, ভাগ্য সহায় এবং শ্রীকৃষ্ণের অসীম কৃপার কারণেই একদম শেষ পর্যায়ে ঢুকতে পারলাম। সত্যি অনেকটা ভাগ্যবান, তাহলে এভাবে শেষ পর্যায়ে এসে ঢোকাটা মুশকিল। অনেকেই দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক এর আপডেট কি আছে, কাজ কত দূর এগোলো। যতটুকু শুনলাম 2025-এর উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু সেই সম্ভাবনা নেই। 2026-এ হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তো কাজ চলছে জোর কদমে। দেখুন, খুব সুন্দর করে সাজানো হচ্ছে, অসাধারণ লাগবে যখন ফুল কমপ্লিট হবে। মহাপ্রভুর পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধবা। পুরানো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 26 সালের শেষের দিকে। গত অনুসারে এখানে যত কুমারের প্রমোশন হবে, খারাপ কর্ম করলে ডিমোশন। এই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে। প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম, তবে যতটুকু শুনতে পারলাম এই চন্দ্রোদয় মন্দির 2026-এর শেষ নাগাদ এর কাজ সম্পূর্ণ কমপ্লিট হবে এবং তখন এর উদ্বোধন হওয়ার কথা। চেষ্টা করব সেই সময় একবার আসার। এরপর একটা ঝাড়বাতি থাকবে সম্ভবত। থেকে 700 মিটার লম্বা বড় পার্ক আর গার্ডেন। তো তাড়াতাড়ি ছবি তুলে যে রাস্তা দিয়ে আসছেন একই রাস্তা ধরে নামবেন। প্রবেশ করবেন না, কাজ চলছে। মন্দিরে ঢোকার বিষয়ে বলে রাখি, এর টাইমিংটা বিশেষ করে প্রতিদিনই 2বার প্রবেশ করা যায় এই চন্দ্রোদয় মন্দিরে। আর ভিতরটা সত্যি অসাধারণ। আর এর টাইমিংটা যদি বলি আপনাদের, তবে প্রতিদিন সকাল 10:30 থেকে 12:30 এবং বিকেল 4:45 থেকে 5:30 এই টাইমের মধ্যেই ভিতরে প্রবেশ করা যায়। তবে সেক্ষেত্রে 50 টাকা আপনাকে ডোনেট করতে হবে। এর পাশেই কাউন্টার রয়েছে, সেখান থেকে 50 টাকা ডোনেট করে এই টাইম অনুযায়ী আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং ভিতরটা আসলে সত্যি খুব সুন্দর। আর যখন এর কাজ সম্পূর্ণ হবে তখন সত্যি আরও অসাধারণ লাগবে। এই কোণের ডিজাইনগুলো করা হয়েছে কত সুন্দরভাবে এবং নিখুঁতভাবে। তো টাইম মোটামুটি শেষ, এখন বেরিয়ে যাচ্ছি এই চন্দ্রোদয় মন্দির থেকে। তবে খুব ভালো লাগলো আর কি। ভিতরে দেখলাম কাজ চলছে জোর কদমে, একদম প্রচুর লোকে কাজ করছে প্রতিনিয়ত। মূল মন্দির, এই সেবা সৌভাগ্য, এখানেই আপনাদের 50 টাকা ডোনেশন দিতে হবে আর কি। আর এখান থেকে একটা কুপন দেওয়া হবে, সেটা নিয়ে আপনারা বড় মন্দিরে ওই টাইমে প্রবেশ করতে পারবেন। আর এই হলো মূল মন্দির। তবে এখানে জুতো এবং মোবাইল নিয়ে অ্যালাউড নয়, সেগুলো কোনো কাউন্টারে জমা রেখে তবে আপনাদের প্রবেশ করতে হবে।
এই মন্দিরের টাইমিংটা যদি বলে রাখি, সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এই টাইমের মধ্যেই ভিতরে প্রবেশ করতে পারবেন। যেহেতু এখন 1টা বেজে গেছে, সব ভক্তগণ বের হয়ে যাচ্ছে আর কি, তো আবার 4টার পর ভিতরে প্রবেশ করার অনুমতি পাবে। তবে সত্যি আজকের ভক্তের অনেক সমাগম, আমি যতবার এসেছি কিন্তু এত ভক্তের সমাগম আমি দেখতে পাইনি একসাথে আর কি। তো বিনামূল্যে জুতো রাখার স্থান, সময় ভোর 4টা থেকে রাত 9টা। আর এর পাশেই রয়েছে মোবাইল ক্যামেরা ও ব্যাগ রাখিবার স্থান। তবে এটা অবশ্যই চার্জেবল। এক জুতো মোবাইল এই সমস্ত প্লেসে জমা রেখে তারপর এই মন্দিরে প্রবেশ করতে হবে। আর এদিকটা রয়েছে একটি রেস্টুরেন্ট, গোবিন্দা রেস্টুরেন্ট, সম্পূর্ণ নিরামিষ। যারা কুপন কাটেননি বা বাইরে খাবারের প্ল্যান আছে তারা অবশ্যই গোবিন্দা রেস্টুরেন্টে খেতে পারেন। একদম নিরামিষ রেস্টুরেন্ট আর কি। গরুর গাড়ি, এটা মূলত গোশালা অবধি যাতায়াত করে গরুর গাড়ি। মায়াপুর ইস্কন মন্দিরের এই প্রাঙ্গণটা অনেকটাই বড়, অনেকের ক্ষেত্রে হেঁটে কিন্তু সমস্যা হয় সকলটা ঘুরতে, তাই এখানে কিন্তু টোটো, গরুর গাড়ির এরকম ব্যবস্থা রয়েছে। এই ধরনের যানবাহনে চেপে আপনারা টোটালটা ঘুরতে পারেন। তবে এখন গোশালার দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে গোশালাটা ঘুরে আসি, তারপর খাওয়া দাওয়া করব। এদিকে রয়েছে একটি বিশ্রামের ব্যবস্থা এবং তার পাশেই রয়েছে সুবল শৌচালয়। আর এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি গোশালার দিকে। হাঁটা পথে 5 থেকে 8 মিনিট। আর যারা 100 বা 200 টাকার মধ্যে মায়াপুর থাকতে চান তাহলে এইখানে যোগাযোগ করতে পারেন। অন স্পট বুকিং হয়ে যাবে যদি ঘর ফাঁকা থাকে। এই গৌরাঙ্গ কুটির। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি গোশালার দিকে। সেখান থেকে এসে তারপর খাওয়া দাওয়া করবো। আবার ওখানে দেখলাম প্রচুর ভক্তের সমাগম আর কি, তো সেই কারণে একটু পরের দিকে যাই। যানবাহনের জন্য আর এটা হলো সাধারণ মানুষের হাঁটার জন্য 2 ধরনের রোডের ব্যবস্থা। গোশালায় যাওয়ার আগেই এখানে প্রচুর গোমাতাদের দর্শন। এদিকে রয়েছে নিত্যানন্দ কুটির, ফোন নাম্বার রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই রোডটা দিয়ে গেলে সামনে রয়েছে নিত্যানন্দ কুটির। এই জায়গাটা রয়েছে নিত্যানন্দ কুটির। এটাও আপনারা কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন, একদম মন্দির প্রাঙ্গণেই। মায়াপুরের ভিতরে যদি আপনারা স্টে করতে চান, আরও একটি রয়েছে শ্রুতি ভবন। নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। একদম গোশালার কাছে আর কি। এই যে রয়েছে গোশালা, তার পাশেই শ্রুতি ভবন। আর 400-500-র মধ্যে আপনারা এখানে রুম পেয়ে যাবেন। তবে অবশ্যই এই যে ফোন নাম্বার রয়েছে এদের কথা বলে নেবেন। চলে আসলাম গোশালায়। আর এই হলো গোশালায় ঢোকার মূল গেট। ঢুকতেই হাতের বাঁ দিকে রয়েছে অনুদান কেন্দ্র। এখান থেকে খাবার কিনে আপনারা গোমাতাদের খাবার দিতে পারেন। মায়াপুর আসলে এই গোশালায় আসতে পারেন, জায়গাটা বেশ ভালো। আর বিভিন্ন ধরনের গৌমাতা আপনারা এখানে দর্শন করতে পারবেন। আর দেখুন প্রচুর ভক্তের সমাগম আজকে এখানেও। এ হলো গোশালা আর কি। গোশালার গোমাতাদের দর্শন হয়ে গেল। এখন নিচে গিয়ে দেখি লস্যি পাওয়া যায় কিনা। এই জায়গার লস্যিটা কিন্তু অসাধারণ। দুর্ভাগ্য, এবারে সেই প্রথম ফিরে যেতে হলো আর কি। লস্যি নেই, শেষ হয়ে গেছে। তো যাই হোক, কি আর করার।
এখানে আসার ব্যাপারে আপনারা কম বেশি সকলেই জানেন, তাও সংক্ষিপ্ত আকারে আপনাদের বলে রাখি। যারা শিয়ালদাহ থেকে আসবেন কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলা ধরে চলে আসবেন কৃষ্ণনগরে, সেখান থেকে কোনো অটো বা টোটো ধরে চলে আসবেন ঘাটে। সেখান থেকে ঘাট পার হওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন মায়াপুর আসার কোনো গাড়ি। আর যারা হাওড়া থেকে আসবেন কাটোয়া লোকাল ধরে সরাসরি চলে আসবেন নবদ্বীপ ধাম। সেখান থেকে কোনো অটো বা টোটো করে চলে আসবেন ফেরিঘাটে। সেখান থেকে ফেরিঘাটে এসে আপনারা চলে আসতে পারেন মায়াপুরে। নবদ্বীপ ধাম থেকে আপনাদের ফেরিঘাটে আসতে মোটামুটি শেয়ার গাড়িতে পার হেড 20 টাকা, আর যদি রিজার্ভ গাড়ি নেন সেক্ষেত্রে পড়বে 100 থেকে 150 টাকা। আর মায়াপুর এসে আপনারা হেঁটেও আসতে পারেন বা টোটোতেও আসতে পারেন কিংবা বাসেও আসতে পারেন। টোটোতে আসলে শেয়ার গাড়িতে পার হেড 20 টাকা, আর যদি বাসে আসেন 10 টাকা। আর যদি আপনারা হেঁটে আসেন তো হেঁটেই আসলেন। আর টোটো যদি আপনারা রিজার্ভ করে নেন সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 150 টাকা। তো অবশ্যই আপনারা বার্গেনিংটা করে নেবেন। মায়াপুরের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছোট বড় অনেক খাবারের স্টল আপনারা পেয়ে যাবেন, কিন্তু সকল কিছুই কিন্তু নিরামিষ। আর এদিকে রয়েছে মায়াপুর ফুলডম থিয়েটার, আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। পার পার্সন 40 টাকা। বাইরে জুতা রেখে আর কি ভিতরে আপনাদের প্রবেশ করতে হবে। রয়েছে টিকিট কাউন্টার 40 টাকা, আগে 50 টাকা ছিল, এখন 40 টাকা। এই দিকে রয়েছে প্রচুর দোকান। বিনামূল্যে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করুন। এটা মূলত একটি মিউজিয়ামে বলা যায়, তবে ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ফোন ক্যামেরা এগুলো নিয়ে প্রবেশ করা যাবে না। কোনো পাশে কাউন্টার রয়েছে, সেই জায়গায় জমা দিয়ে তারপর আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। খুব ভালো লাগবে আর কি জায়গাটা, ভিতরে অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে। লাইনে দাঁড়িয়ে পড়লাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি প্রসাদ গ্রহণ করার জন্য। আর বিশাল বড় লাইন। দেখুন ভক্তের সমাগম, প্রচুর ভক্তের সমাগম এই মুহূর্তে। কুকুর নিয়ে খাবার লাইনে যাওয়ার জন্য তো ব্যাপক পরিমাণে লাইন, মোটামুটি 15 মিনিট হলো লাইনে দাঁড়িয়ে হেঁটেই যাচ্ছি। সবাই আমার মতো একই অবস্থা, তবে কেউ অধৈর্য নয় আর কি। সবাই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে মেনটেন করে এগিয়ে যাচ্ছে। অবশেষে চলে আসলাম প্রসাদ কক্ষ, অনেক সময়ের পর আর কি। অ্যাট লাস্ট এসে বসলাম আর কি। আর প্রচুর ভক্তের সমাগম আজকে, কী কারণে আমি জানি না, সম্ভবত আজকে সরকারি ছুটি, সেজন্য অত হতে পারে। আর এদের পরিষেবাগুলো খুব দ্রুত হচ্ছে আর কি দেখলাম। তো আসলে প্রসাদ তো পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, তো ঈশ্বরের কৃপা থাকলে তবেই প্রসাদ পাওয়া যায়, আর সেজন্য তো কিছু ত্যাগ স্বীকার করতেই হবে। তো মোটামুটি অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে তারপর এসে এই বসলাম প্রসাদের জন্য। ভিতরে প্রচুর লোক একসাথে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেওয়ার সিস্টেমটা অনেকটা ভালো আর কি। দেখুন বসার জন্য এরকম ব্যবস্থা। খিচুড়ি প্রসাদ দিয়ে গেল। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমাদের প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল, আর এই প্রসাদ ছিল অসাধারণ। এই দিকটায় প্রচুর পরিমাণে স্টল রয়েছে। আমি আমার বাড়ির জন্য টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম।
পূজার সামগ্রী সহ কাপড় এবং বাচ্চাদের বিভিন্ন খেলনা জিনিস রয়েছে এই সমস্ত স্টলে। প্রয়োজনে আপনারা এখান থেকে কিন্তু কিনে নিতে পারেন, তবে অবশ্যই দরদাম করে নেবেন। শিল প্রপাতের পুষ্প সমাধি মন্দিরের এদিকটা রয়েছে বেশ কিছু স্টল। ঠিক মন্দিরের পিছনেই রয়েছে একটি সুন্দর পার্ক। এবার আমরা চলে আসলাম সেই পার্কে। যদিও রোদের উত্তাপটা একটু বেশি, সে কারণে এখন এখানে ভক্তের সংখ্যা আবহাওয়া অনেকটা কম, তবে সূর্যের আলো কমার সাথে সাথে কিন্তু এখানে ভক্তের সংখ্যাটাও অনেক বেড়ে যাবে। এখানে ওয়েদার দেখাচ্ছে আজকে 32 আর 40-এর মতো ফিল, বুঝতেই পারছেন বিষয়টা। এখানে আপনারা যদি স্টে করতে চান, এখানে প্রচুর বাইরে এবং ভিতরে হোটেল রয়েছে। স্টে করে আপনারা 2 দিন থাকলে মায়াপুর প্লাস নবদ্বীপ দুটোই কমপ্লিট করতে পারবেন, কিন্তু একদিনে দুটো কমপ্লিট করা একটু মুশকিল। এখানেও মোবাইল জুতো রেখে এই সাইডটা দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। পৌনে 4টার দিক থেকে গেট খোলার কথা বড় মন্দিরে ঢোকার জন্য, আর তার আগে দেখুন লাইন। এখান থেকে আপনারা কুপন সংগ্রহ করতে পারেন। একদম সামনে বসে আছে, সমস্ত জায়গা থেকে আপনারা কুপন সংগ্রহ করতে পারেন চন্দ্রোদয় এই বড় মন্দিরে ঢোকার জন্য। সব থেকে বড় মন্দির মায়াপুরের এই চন্দ্রোদয় মন্দির। এবার খরচের বিষয়ে যদি বলি, শিয়ালদা থেকে যদি আমি হিসেবটা ধরি, পার হেড মোটামুটি আপ ডাউন 50, আর আপনার ম্যাজিক গাড়িতে শেয়ারে আসলে 30-30-60, কাঠ পারাপর 5-5-10, আর এদিকে 20-20 40, অর্থাৎ 50, 60, 110, আর 10, 120, আর এদিকে 40, 160 টাকা। মানে ধরা যায় শিয়ালদাহ থেকে যারা আসবেন মোটামুটি 200 টাকার মধ্যে আপনার ট্যুরটা আপনি কমপ্লিট করতে পারেন। তবে এর সাথে সাথে আপনার এখানে কুপন বা কেনাকাটা এই হিসেবটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। হাওড়া থেকে আসলেও প্রায় সেমই প্রায় পড়ে যাবে। এখানেও সুন্দর একটি পার্ক রয়েছে ছোট আর কি, আর এখান দিয়ে আপনারা শিল প্রপাতের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে পারেন। মায়াপুর সকল কিছু ঘুরলাম এবং আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এখানে প্রতিনিয়তই নতুনত্ব আপডেট চলে আসছে আর কি, তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর পরেই সামনে এরকম প্রচুর অটো টোটো পেয়ে যাবেন ঘাটে যাওয়ার জন্য। এরকম আপনারা টোটো পেয়ে যাবেন ঘাটে যাওয়ার জন্য, অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর গাড়ি। মন্দিরের সামনে আপনার প্রচুর গেস্ট হাউস, হোটেল, লজ এগুলো পেয়ে যাবেন থাকার জন্য। 400-500, এসি 800, 1000-1200 এসি রুম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, নিতাই নিতাই, হরে কৃষ্ণ। বাহ, জয় নিতাই, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। শেষ সময় এসে তিলক করে নিলাম আর কি। ঘাট পার হয়ে আসলে এরকম বাস
আর সামনে এরকম গেলে টোটো আপনারা পেয়ে যাবেন, 10-20 এরকম ভাড়া নিচ্ছে। আর সামনে এরকম প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য। তো আপনাদের এরকম ঘাট পার হয়ে আসতে হবে মায়াপুর। আর এখান থেকেই পাশে আরেকটি রয়েছে ঘাট, এই ঘাট দিয়ে যেতে পারেন আপনারা নবদ্বীপে, অর্থাৎ একসাথে আসলে নবদ্বীপ মায়াপুর দুটো সাইডে ঘুরে নিতে পারেন। তো মায়াপুরের গল্পটা এ পর্যন্তই আজ। সকল ইনফরমেশনই তুলে ধরার চেষ্টা করলাম এবং সাথে সাথে আমার সকল অভিজ্ঞতা। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।